গণতন্ত্রে ফিরতে নির্বাচনই হবে প্রথম সংস্কার বলছে বিএনপি। পরাজয়ের ভয়ে সংস্কারের বাধা দিচ্ছে না একটি দল, অভিযোগ জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, প্রথম ধাপ। নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবের 6 বেওয়ারিশ মরদেহ। তরুণ প্রজন্মকে রুখতে পারবে না কোনো অপশক্তি, ভোলায় সার্জিস আলম। চরম ভূমিকম্পের ঝুঁকিতে রংপুর, বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না নীতিমালা। 8 মাত্রার কম্পনে ধ্বংসযজ্ঞের শঙ্কা বিশেষজ্ঞদের। 2016 সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি, এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। বরিশাল পুলিশের বিতর্ক পিছু ছাড়ছে না। নানা অপরাধের শাস্তির আওতায় 400-র বেশি সদস্য, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা। বদলাইনি সাভারের ফুটপাতের চিত্র, রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজি, মাসোহারা পেয়ে নীরব পুলিশ। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। 100 টাকা। 100 টাকা করে কারে দিতে হয়? এটা ওই আছে নেতাগাররা থাকে। এবং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা খেলোয়াড় তামিম ইকবাল। খেলবেন না চ্যাম্পিয়ন্স ট্রফি, ফেসবুক পোস্টে ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি, এমনটি জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনই প্রথম সংস্কার, আর বিএনপি জামায়াতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান আরেক নেতা নজরুল ইসলাম খান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে, তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনই হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিকেলে বঙ্গবন্ধু মেডিকেলে হামলায় আহত গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি রাজনীতি করতে হয় তাহলে শেখ হাসিনাকে বিদায় করার প্রয়োজন ছিল না। রাজনীতি করতে চাইলে পরস্পরের প্রতি সম্মান রেখেই রাজনীতি করতে হবে। এ সময় তিনি গুটি কয়েক মানুষের কথায় নয়, দেশ জনগণের কথায় চালাতে হবে বলে উল্লেখ করেন। পরে ফারুক হাসানের উপর হামলার
প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন আমির খসরু। এদিকে 24 ঘন্টার মধ্যে ফারুক হাসানের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে নিম্ন আদালত ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জনমতকে রেসপেক্ট করতে হবে, সেটি আগামী দিন রাজনীতি আমরা চাই বাংলাদেশ, এবং জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না, জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার দাবি করছি, অন্যথায় যে বিচারক এদের জামিন দিয়েছে তার পদত্যাগের জন্য আমরা নিম্ন আদালত প্রয়োজনে ঘেরাও করব। এদিকে জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অত্যাবশ্যকীয় সংস্কার শেষে শীঘ্রই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, যারা সংস্কারের সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনে পরাজয়ের ভয় করছে, অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী নয়, তাদের দলে এসব করার মতো কেউ নেই। ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেওয়ারিশ মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। বলেন, শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে এখনও ঢাকা মেডিকেলের হিমঘরে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জন আঘাতের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 0162132418 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ক বিশেষ সেলের নেতারা। শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত সোভার রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছে। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন,
আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোন অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসীন মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিজয়। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৮ বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে রংপুরকে ঘোষণা দেয়। সেই রংপুরে গেল কদিন আগে ইতিহাসে প্রথমবারের মতো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। বিশেষজ্ঞরা বলছেন এখানে ৮ মাত্রার ভূমিকম্প ১.৫ মিনিটের বেশি স্থায়ী হলেই নেমে আসবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। কিন্তু বহুতল ভবন সহ নানা স্থাপনা নির্মাণে মানা হচ্ছে না আইন। এ ব্যবস্থায় দুর্যোগ নেমে আসলে তাৎক্ষণিক উদ্ধারে নেই পর্যাপ্ত সরঞ্জাম। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গেল ২১ নভেম্বর দুপুরে ৩ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে ওঠে রংপুর, যার উৎপত্তি স্থল শহরেই। এমন প্রেক্ষাপটে নগরীতেই ৪৩টি শতবর্ষী ভবনে বসবাস করছেন মানুষজন। ঝুঁকিপূর্ণ এই তালিকায় আছে জেলা প্রশাসন, পুলিশ সুপার সহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার বাসভবন। এখন যে ধরনের বিল্ডিং হচ্ছে তা তো অস্বাভাবিক। ভূমিকম্প হইল, এই সময় তো মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। রংপুরে ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রায় ১.৫ মিনিটের কম্পন হয়, যার মাত্রা ছিল ৬.৮। ২০১৬ সালের ৫ জানুয়ারি ভোরে ২ দফায় ৬.৭ মাত্রার কম্পনে কেঁপে ওঠে রংপুর নগরী। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর পূর্বাঞ্চল। বাংলাদেশের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হবার খুবই সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলে। বড় ভূমিকম্প হওয়ার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। রংপুরে অনেক দিন পরে গত ২১ তারিখে ৩.১ মাত্রা একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। তার মধ্যে সেটা মিন করতেছে যে আমরা হয়তো ঝুঁকির মধ্যে আছি। ২০১৬ সালে সিরিজ অফ ভূমিকম্প দেখেছি এবং রিসেন্টলিও আমরা দেখছি এবং আমরা জানি যে এই দিকে যে ফল্ট লাইনটা আছে সেখানে এনার্জি স্টোর হচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটা বড়সড় ভূমিকম্প হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের অবস্থানের কথা জানায় ফায়ার সার্ভিস। নতুন নতুন ইকুইপমেন্ট সংযোগ হচ্ছে এবং জনবল বৃদ্ধির কার্যক্রম চলমান আছে। রংপুরে বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় একটা ফায়ার স্টেশন আছে। আমরা আরও 4টা ফায়ার স্টেশন তৈরি করার জন্য ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। নতুন ভবন নির্মাণে শর্ত জুড়ে দেয়া থাকলেও বহুতল ভবন নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড। আমরা শুধু অনুমোদন দেই, শর্তগুলো না মানলে অনেক সময় যেটা আমরা কাগজে কলমে যে কিছু আমরা পানিশমেন্ট দিই, যেমন কারো কারো প্ল্যান বাতিল করে দিই। কয়েক বছর আগে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবেলায় সুপারিশ আকারে একটি প্রস্তাবনা পাঠালেও অগ্রগতি নেই সেই প্রস্তাবনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিতর্কিত কর্মকাণ্ড যেন পিছু ছাড়ছে না বরিশাল পুলিশের। মাদক সংশ্লিষ্টতা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হয়ে গত 2 বছরে 400-র বেশি পুলিশকে শাস্তির আওতায় যেতে হয়েছে। একদিকে সুশীল সমাজ বলছে শুদ্ধাচার প্রয়োজন পুলিশ সদস্যদের, অন্যদিকে পুলিশ প্রশাসন বলছে পরবর্তীত প্রেক্ষাপটে সদস্যদের শৃঙ্খলা বোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বরিশাল থেকে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুলিশ সদস্যরা। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে সারা দেশেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।
একই চিত্র বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশেরও। গত 2 বছরে দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা সহ নানা অপরাধে জড়িত থাকায় 412 জন পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 173 জন মেট্রোপলিটন এবং 239 জন জেলা পুলিশ সদস্য। সুশীল সমাজ বলছে, দীর্ঘ সময় একই স্থানে দায়িত্বে থাকায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অপরাধ বাড়ছে। আর আইনজীবীদের দাবি, ব্যক্তি স্বার্থে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা। যারা সুবিধা নিতে চায় তাদের সাথে পুলিশের কিন্তু একটা সখ্যতা গড়ে ওঠে এবং দীর্ঘদিন এক জায়গায় থাকার ফলে তারা তাদের পেশাদারিত্ব হারায়। কিছু কিছু পুলিশ সদস্য ব্যক্তি স্বার্থে এই দুর্নীতির সাথে, এই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন বলছে, কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না। আর পরিবর্তিত প্রেক্ষাপটে পুলিশকে ঢেলে সাজাতে ও শৃঙ্খলাবোধ বাড়াতে অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। ব্যক্তির দায় যে প্রতিষ্ঠান নেবে না, এটা খুবই স্বাভাবিক এবং সব ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তো পুলিশের ক্ষেত্রে আর ব্যতিক্রম নয়। যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, এটাই সবার কাম্য এবং পাচ্ছে। প্রভাবমুক্ত পরিবেশ যদি আমরা করতে পারি, যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে দেশ চলছে, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে সংস্কার কমিশন কাজ করছে। সংস্কার যদি সকল ক্ষেত্রে হয়ে যায়, আমরা আশাবাদী যে পুলিশ যদি প্রভাবমুক্ত থাকতে পারে তাহলে পুলিশের উপর অর্পিত দায়িত্ব সততা পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বরিশালে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে 193 জন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল পদমর্যাদার আছেন 101 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, জনজীবনের শীতে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। ধন্যবাদ। যদি আমি প্রথমে আপনাকে জানাই, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা গতকালকে থেকে আজকে পর্যন্ত, মানে অর্থাৎ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। তো সেক্ষেত্রে গতকালকে কিন্তু তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া রেকর্ড করেছিল সকাল 6টায় 9.3 ডিগ্রি সেলসিয়াস। সেটা কিন্তু আজকে সকাল 6টায় হচ্ছে বেড়ে দাঁড়িয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে আমি জানিয়ে রাখি, গতকাল কিন্তু সকাল 9টায় তাপমাত্রা হচ্ছে আরো কম ছিল, সেটা হচ্ছে ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হচ্ছে কালকে কিন্তু সারাদিনই মৃদু শৈত্য প্রবাহ চলেছে চুয়াডাঙ্গাতে, কিন্তু আজকে সেই ধরনের শীতের প্রকোপ কিন্তু নাই। তবে একটু জানিয়ে রাখি যে জনজীবনে কিন্তু শীতের প্রকোপ নাই বলে একেবারে যে চুয়াডাঙ্গার জনসাধারণ ভালো আছে তা কিন্তু না। কারণ চুয়াডাঙ্গাতে এই টেম্পারেচার 10 কিংবা 9 যেটাই থাক না কেন, এই 10টা-11টার পর থেকে কিন্তু মাঝে মধ্যেই হিমেল হাওয়া হচ্ছে প্রবাহিত হচ্ছে। এই হিমেল হাওয়াই কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন একেবারে পিছিয়ে উঠছে। তো এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হয়তো দরিদ্র বা খেটে খাওয়া দিন মজুর আর কি। তারা কিন্তু সকালবেলা উঠে হচ্ছে কাজে আসতে পারছে না, আসলেও কিন্তু একেবারে কাজ না করেই বাড়ি ফিরতে হচ্ছে। আমি যদি আরো জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু শীত বস্ত্র বিতরণ ইতিমধ্যে জেলা প্রশাসন কিংবা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো শুরু করেছে, কিন্তু যে পরিমাণে হচ্ছে শীত বস্ত্র বিতরণ করেছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। তবে আমি একটা তথ্য না দিলেই নাই, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু গতকালকে থেকে আজকে কিন্তু কুয়াশার পরিমাণ বেশি ছিল এবং রাস্তাঘাটের যানবাহন কিন্তু হেডলাইট জ্বালিয়েই কিন্তু চলাচল করেছিল আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ। ছুটির দিনে জমজমাট ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গেল 9 দিনের তুলনায় শুক্রবার ছিল ভিড় হওয়ায় বেশি বিক্রিও ছিল আশানুরূপ। তবে টিকিট নিয়ে ভোগান্তিতে অসন্তোষ দেখা যায় ক্রেতা ও দর্শনার্থীদের মাঝে। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। বছরের দ্বিতীয় শুক্রবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম আসরের এবারের বাণিজ্য মেলায় প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন দর্শনার্থীরা। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। ডিসকাউন্টগুলো পাচ্ছি, 15% দিচ্ছে, 10% দিচ্ছে, এগুলো পাচ্ছি, ঠিক দিচ্ছে। বাচ্চাদের সাথে নিয়ে আসছি, বোন সবাই আসছি, আর হচ্ছে কেনাকাটাও করবো কিছু। আমরা যারা ঢাকার বাসিন্দা আছি তারা আসলে আসা দরকার এই বাণিজ্য মেলার মধ্যে। একই সাথে ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়নে দিচ্ছে কোটিপতির অফার। কেউ কেউ পণ্য পেয়ে হয়ে যাচ্ছেন লাখপতি। আমরা যে অফারগুলো দিচ্ছি, বর্তমানে আমাদের কোটিপতি অফার চলছে। অলরেডি আমরা আমাদের 2 জন লাখপতি পেয়ে গিয়েছি, আজকেই একজন উইনার হয়েছেন।
এবং আমরা অ্যাকচুয়ালি আশা করছি যে আমাদের পরবর্তী লাখপতি বা কোটিপতি কে হবেন। যদি পেয়ে যেতাম তাহলে নিয়ে নিতাম, এমন প্ল্যান করে আসছিলাম আর কি, তো পেয়ে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়লেও বেচাকেনা এখনও আশানুরূপ নয় বলছেন বিক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সেলটা একটু মানে মোটামুটি আর কি। এদিকে মানুষের সমাগম বাড়লেও সবচেয়ে ভোগান্তিতে পড়ে মেলায় প্রবেশের টিকিট নিয়ে। সার্ভারের সমস্যা থাকায় অনলাইনে টিকিট কাটতে না পেরে তৈরি হয় দীর্ঘ লাইন। তবে টিকিট বিক্রেতারা বলছে মানুষ অনলাইনে টিকিট কাটতে না পারায় ভোগান্তি বেড়েছে। ওখানে সুশৃঙ্খলভাবে টিকিট কাটা যেন একটা লাইন আপ করা হয়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পরও সাভারের ফুটপাতে আগের মতোই চলছে চাঁদাবাজি, আর এসবই হচ্ছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে। একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চলা এসব চাঁদাবাজির লাগাম টেনে ধরবে কে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাভারবাসীর মাঝে। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। সাভার বাজার বাসস্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর, আশুলিয়া, পল্লী বিদ্যুৎ ও রপ্তানি এলাকায় এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে চলছে রমরমা চাঁদাবাজি। প্রতিদিন দোকান ভেদে তোলা হচ্ছে 100 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদা। বিগত দিনে এসব এলাকায় চাঁদাবাজি করত পতিত আওয়ামী লীগের কর্মীরা। তবে 5 আগস্টে স্বৈরাচারের পতনের পর চাঁদাবাজির হাত বদল হয়েছে। আগের মতোই চাঁদাবাজিতে মেতে উঠেছে একটি রাজনৈতিক মহল। প্রশাসনের নাকের ডগায় এসব চাঁদাবাজি অব্যাহত থাকলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। 100 টাকা করে কারে দিতে হয় এটা? এটা ওই আছে নেতাগাররা থাকে, রাতের দিকে এসে সব থেকে টাকা তুলবে, নিয়ে তারপরে যায় 200, 100, 150, 50 যার কাছে যা নিতে পারে। দৈনিক 110 টাকা ধরেন কারেন্ট বিল, লাইট বিল যায়। আপনার এই দোকানে প্রতি মাসে কত টাকা দিতে হয় সেটা বলে? ওই তো 2100 টাকা যায়। সড়ক মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে পথচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সবকিছু জেনেও নিশ্চুপ প্রশাসন। এই ফুটপাতগুলো থাকার কারণে আমরা দেখা যায় ফ্রিলি হাঁটতেও পারতেছি না রাস্তায়। প্রশাসনের নাগের ডুগাইতে এগুলি করছে। প্রশাসন যদি বলে তাহলে কি এরা করতে পারে? এসব ফুটপাত যে এখানে বসায় রাখছে, এর জন্য কি হচ্ছে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে রাস্তায়। ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে লোক দেখানো অভিযান চালানো হয়। তবে উচ্ছেদের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফুটপাত ফির আগের রূপ নেয়। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি টেনানী ফাঁড়ির ইনচার্জ ও সাভার থানার ওসি কেউ। তবে ফুটপাত দখলমুক্ত করা ও চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা সাভারটাকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই, মানুষের যান চলাচলকে একটি স্বস্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেই কারণে উপজেলা প্রশাসন, সাভারের পৌর প্রশাসক এবং ঢাকা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে আমরা এই অভিযান অব্যাহত রেখে যাব। ফুটপাত দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কঠোর উদ্যোগ দেখতে চান সাভারবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। শুক্রবার দুপুরে মুকসুদপুর পৌরসভার কাঠপট্টি এলাকায় নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার বিলি করছিল কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন মেজবাহের সমর্থক জিম মোল্লা। সেই ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সলিমুজ্জামান সেলিমের সমর্থক জয়নাল। এক পর্যায়ে জিমও সলিমুজ্জামানের পোস্টারও ছিঁড়ে ফেলেন। সন্ধ্যায় সলিমুজ্জামানের সমর্থকরা জিমের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালায় এবং তার বাবা হাবিব মোল্লাকে মারধর করেন। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ভাঙচুর চালানো হয় 3টি ডায়াগনস্টিক সেন্টার সহ 10টি ব্যবসা প্রতিষ্ঠান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের হস্তক্ষেপে রাত 9টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জে ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি যুবদলের এক নেতাকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতা কর্মীরা। শুক্রবার রাত 10টার দিকে শ্রীনগর থানায় এই ঘটনা ঘটে। শুক্রবার তরিকুলকে মারামারির মামলায় গ্রেফতার করে থানা নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় পুলিশ অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তরিকুলকে ছিনিয়ে নেয়। তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ জানায় ছিনিয়ে নেওয়ার আসামি সহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
নেত্রকোনা পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে অজ্ঞাতদের আসামি করে দুর্গাপুর থানায় এই মামলা করেন নিহত শফিকুলের বাবা। এসআই শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে দুর্গাপুরে তার স্ত্রী সন্তানের কাছে আসলে বৃহস্পতিবার সন্ধ্যায় কেনাকাটা করতে বাসা থেকে বের হন তিনি। এ সময় পথে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি। শুক্রবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত আমরা কোনো কংক্রিট সিদ্ধান্তে আসতে পারিনি। নিতান্তই আমাদের সহকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা সেই সহানুভূতি থেকে এখানে এসেছি। আপনারা জানেন যে এটা নেত্রকোনা সদর থেকে প্রত্যন্ত অঞ্চল, আসতেও প্রায় ৩-৪ ঘন্টা সময় লেগেছে। আমরা আমাদের সহযোগিতা সহমর্মিতা জায়গা থেকে এখানে এসেছি। আমরা এই তদন্ত যথাযথভাবে করব এবং আমাদের বিশ্বাস অনতিবিলম্বে এটা রহস্য উন্মোচন হবে।